শনিবার ওয়ারায় আমরা চলে এসেছি। বিধ্বংসী অগ্নিকাণ্ডে সমস্তই পুড়ে যায়, তারপরে এইটুকুই মাত্র বেঁচে আছে। গুড মর্নিং। আজকে আমাদের সফরের তৃতীয় দিন। আজকে আমরা পুনেতে চলে এসেছি। গতকাল রাতে আর বিশেষ কথা হয়নি, আজ সকালেও আর কথা বলিনি, কারণ আমরা বেরোবো তখনই কথা বলবো বলে স্থির করেছিলাম। বেশ সুন্দর একটা জায়গায় আমরা হোটেলে আছি। হোটেল সম্বন্ধে পরে বলা যাবে। এখন বলি আমরা পুনে বেড়াতে বেরিয়েছি সকালবেলা। এখন বাজে প্রায় 9টা। যে সমস্ত হেরিটেজ প্যালেস বা অন্যান্য যে সমস্ত ঐতিহাসিক জায়গাগুলো খুলে গেছে, ফলে আস্তে আস্তে আমরা দেখব, যখন যেরকম দেখব সেই অনুযায়ী আপনাদের জানাতে থাকবো। আপাতত এই সুন্দর রাস্তা দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। সমস্ত শহরের ভোরবেলা খানিকটা একরকম, অলসতার চাদর গায়ে জড়ানো থাকে। ধীরে ধীরে সে জেগে ওঠে। পুনে সব দিক থেকেই কাজের শহর, তাই জেগে ওঠেও দ্রুত। আজ আমরা প্রথমে যাব শনিবার ওয়ারা, আর তা নিয়েই এই পর্বের গল্প। এটা একটা শর্টকাট রাস্তা। আমাদের চালক ভাইটি স্থানীয় বাসিন্দা, তাই পুনের চাকচিক্যের আড়ালের যে ভাব, সেটাও আমাদের দেখা হয়ে গেল। সামনে শনিবার ওয়ারার সুউচ্চ পাঁচিল। আমরা এখানেই নেমে গেলাম। পুনেতে আবার যত্রতত্র পার্কিং করা যায় না, তাই আজকে বেশিটা হেঁটেই দেখব ঠিক করেছি। ঢোকার মুখেই লেখা আছে এর বিস্তৃত ইতিহাস আর পরম্পরা। আমরা ক্রমশ সেই ইতিহাসের মধ্যে ঢুকব। ভিতরে অনেকটা জায়গা গাড়ি রাখার জন্য, ঠিক কাদের জন্য যে এই ব্যবস্থা বুঝতে পারলাম না। আপাতত চলুন ভিতরে ঢুকি। ঢোকার গেট দুর্গ যেমন হয় তেমনই। ওপরে কাঠের ঝরকাওয়ালা বারান্দা, দুপাশে নজর জানলা, আর এই গেটের নাম দিল্লি দরজা। এ নিয়ে পরে কথা বলবো। কাঠের সুবিশাল দরজা, তেমনই জবরদস্ত লোহার শলাকা গাঁথা। দেয়ালের গায়ে কিছু বিবর্ণ ছবিও রয়েছে। কালের থাবা সেখানে গ্রাস করেছে। মোবাইলে টিকিটের কিউআর কোড স্ক্যান করিয়ে আমরা ভেতরে প্রবেশ অনুমতি পেলাম। ভেতরটা এত পরিষ্কার পরিচ্ছন্ন যে প্রথম প্রবেশেই বেশ ভালো লেগে গেল। পায়ে পায়ে এগিয়ে গেলাম। শনিবার ওয়ারায় আমরা চলে এসেছি। এই শনিবার ওয়ারা প্রকৃতপক্ষে একটি দুর্গ। এটার তৈরি হয়েছে 1732 সালে। শনিবার ওয়ারা দেখাবার আগে যেটা মূল কাজ সেটা বলে দিই। এখানে টিকিট মাত্র 20 টাকা করে, কিন্তু কোনো কাউন্টার নেই। অনলাইনে এখানে স্ক্যান করে করতে হবে, এবং স্ক্যান করে ইউপিআই অ্যাড্রেস দিয়ে, কার্ড দিয়ে বা যেভাবে হোক, একটু টেকনিক্যাল অসুবিধে যাদের অভ্যেস নেই তাদের কিন্তু হবে। তবে এখানে জানি না সিকিউরিটিকে বললে সাহায্য করবে কি না, বা এই ধরনের যেহেতু ইনফরমেশানগুলো দিতে হয় ভীষণ পার্সোনাল, তা ফলে এগুলো অন্যর হাতে দেওয়া উচিত কিনা সেটা বুঝতে পারছি না। তবে আগাম জানিয়ে রাখলাম, এখানে আসার আগে এই সমস্যাটা কিন্তু ফেস করতে হবে। পায়ে পায়ে এগিয়ে গেলাম। এখনও চমৎকারভাবে উপস্থিত পাথরের সিঁড়ির দিকে। সিঁড়ি দিয়ে উঠেই একটা কামানের পিছন দিক মাটিতে গাঁথা, আর তারপর ভারী সুচারুভাবে সাজানো বাগান। সোজা এগিয়ে গেলাম মধ্যবনী ফোয়ারাটার দিকে। ইতিহাসটুকু না জানলে এটা একটা সবুজ বাগান বলেই মনে হবে। তাহলে ইতিহাসটা কি? 1732 সালে এই দুর্গ কাম প্রাসাদের প্রতিষ্ঠা। তারপর মারাঠা পেশোয়াররা 1818 সাল পর্যন্ত এখানেই বসবাস করেন। শনিবার ওয়ারা ছিল 7তলা বিশাল রাজপ্রাসাদ। প্রথমে প্ল্যান অনুযায়ী এই পুরোটাই পাথর দিয়ে তৈরি করার উদ্দেশ্য ছিল, কিন্তু পাথর দিয়ে ভিত তৈরি করার পর তখনকার রাজধানী সাতারার প্রজারা সোজা ছত্রপতি শাহুজিকে নালিশ করল যে বিনা অনুমতিতে পেশোয়াররা পাথর দিয়ে প্রাসাদ তৈরি করছে, যেটা তাদের এখতিয়ারেই নেই। তারপর নির্মাণ বন্ধ হলো না, কিন্তু ওপর অংশটা নির্মাণের জন্য পাথর ব্যবহার করা গেল না, অনুমতি মিলল না। ফলে ইট দিয়েই বাকিটা নির্মাণ করা হয়েছে।
কি ইতিহাস কেমন লাগছে? মারাঠা পেশোয়াদের এটাই ছিল প্রধান দপ্তর। এবার শোনা যাক তার পরের কিছু কথা। 1758 সাল নাগাদ এই প্রাসাদ দুর্গে 1000 লোক বসবাস করত, সুতরাং আনুষঙ্গিক সব ব্যবস্থাপনাই ছিল। 1753 সাল তৎকালীন শাসক পঞ্চম পেশোয়া নারায়ণ রাও নিহত হলেন তারই রক্ষকের হাতে। পেছন থেকে কলকাঠি নেড়েছিলেন কাকা রঘুনাথ রাও আর কাকি আনন্দবাই। ফলে বিশ্বাস করে নেওয়া যাক নারায়ণ রায়ের আত্মা এখনো এখানে ঘুরে ফিরে বেড়াচ্ছে। কেউ কেউ শুনতে পায় আর্তচিৎকার, কাকমালা ওয়াচা ভা, কাকা আমাকে বাঁচাও। আমি যদিও শুনিনি, তবে বইপত্রে লেখা আছে। বইয়ের নাম অ্যাসাসিনেশন অফ পেশোয়া। 1818 সালে জুন মাসে পেশোয়া দ্বিতীয় বাজিরাও ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তার মসনদ তুলে দিলেন। আর 1828 সালে 27 ফেব্রুয়ারি সেই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। 7 দিন ধরে চলে সেই দহন কার্য। চারপাশের দেওয়াল, দরজা আর গ্রানাইটের ভিত ছাড়া সবই ভস্মীভূত হয়ে যায়। আজ শনিবারওয়ালা ন্যাশনাল হেরিটেজ, তাই খুব যত্ন করে বাকি অংশটা রাখা আছে। ও আর একটা কথা বলা হয়নি, শনিবারওয়ালার নামটা কোথা থেকে এলো? ছত্রপতি শাহর প্রধানমন্ত্রী পেশোয়া প্রথম বাজিরাও 10ই জানুয়ারি 1930 শনিবারে এই প্রাসাদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আর ওয়ারা মানে তো বাসগৃহ, সুতরাং এর নাম তাই দেওয়া হয়েছিল শনিবার ওয়ারা। পরীক্ষার পাশ দিয়ে, পরীক্ষা বলবো না, দেওয়ালের পাশ দিয়ে আমরা যাচ্ছি, বাউন্ডারি ওয়াল। এই যে এই সমস্ত জায়গায় সেন্ট্রিরা থাকতো। আর এই বাউন্ডারি ওয়ালেরই গায়ে 5টি দরজা দিয়ে এই দুর্গে প্রবেশ প্রস্থান করা হতো। 1 নম্বর হচ্ছে দিল্লি দরজা, এটাই মেন দরজা যেটা দিয়ে আমরা ঢুকলাম। এটা উত্তর দিকে অর্থাৎ দিল্লির দিকে মুখ করা আছে। এটা এতই বড় করা হয়েছিল যে এর মধ্যে যাতে অনায়াসে হাতি ঢুকতে পারে। দ্বিতীয় দরজা মাস্তানি দরজা, এটা উত্তর দিকে। আর এর আর এক নাম হচ্ছে আলী বাহাদুর দরওজা। এখান দিয়ে বাজিরাওয়ের স্ত্রী মাস্তানি যাতায়াত করতেন। আর 3 নম্বর খিড়কি দরজা পূর্ব দিকে, এটা ঠিক দরজা নয়, জানলার মতো। তারপর রয়েছে গণেশ দরজা দক্ষিণ পশ্চিম দিকে। প্রাসাদের মহিলারা কাছের ওই কসবা গণপতি মন্দির, সেখানে এই দরজা দিয়ে যাতায়াত করতেন। আর শেষ দরজা জাম্বুল বা নারায়ণ দরজা, একেবারে দক্ষিণ দুয়ার। নারায়ণ রায়ের মৃতদেহ এইখান দিয়েই তার অন্ত্যেষ্টির জন্য নিয়ে যাওয়া হয়েছিল। মূল দরজার উল্টো দিকে এই গ্যালারিতে বসেই রাতে লাইট অ্যান্ড সাউন্ড দেখার ব্যবস্থা করা আছে। এখন আপাতত বর্ষার জন্য বন্ধ। এটা হচ্ছে জল রাখার জায়গা। Since the peak of the Peshwa period, about thousands people lived in the Shanewara. This large reservoir would have been a necessity. এই হচ্ছে নারায়ণ গেট। আগেই এর সম্পর্কে বলেছি, ওপরে লেখা আছে নারায়ণ গেট। আর এখানে সিঁড়ি আছে ওপরে ওঠার। যাই ওপরে উঠি, খাড়াই সিঁড়ি। এখানে একটা গোলমতো জায়গা, এখানে কি মজলিসের জায়গা ছিল। আর এই যে ফুটোগুলো, এগুলো তো অবশ্যই বন্দুক তাক করার ফুটো, বন্দুক কামান এসব তাক করার ফুটো। দোতলায় রীতিমতো চওড়া বারান্দা চলে গেছে দুর্গের চারদিক ঘিরে। মধ্যে মধ্যে গোলমতো জায়গা রয়েছে। এখানে ওই রকম একটা চত্বর করে দেওয়া আছে যেখান থেকে পাহারা সঠিকভাবে দেওয়া যায়। এখান থেকে এই যে রাস্তা, হরিভাই দেশাই মহাবিদ্যালয় কলেজ। জানা যায় এই শনিবারওয়ারা প্রায় 7টা স্তরের, মানে একে একে 7টা স্তরের রাজপ্রাসাদ ছিল। কিন্তু 1828 সালে একটা বিধ্বংসী আগুনে পুড়ে গিয়ে তার অল্প কিছু মাত্র বেঁচে আছে, এই যেটা আমরা ঘোরাঘুরি করছি আর কি। পেশোয়াদের এটাই তো ছিল প্রধান রাজপ্রাসাদ এবং দুর্গ, সব মিলিয়েই এই অঞ্চলটা তৈরি, এবং বেশ বড় জায়গা, বিশাল জায়গা, ভালোই লাগছে।
আর সামনে যে বাড়িটা দেখছি এটা একটা বিদেশি প্যাটার্নের বাড়ি, কিন্তু মনে হচ্ছে খুব পুরনো। দেখুন, ও এটাই তো কলেজ। আচ্ছা, পুরনো প্রাসাদের একটা অংশকে আর বাকিটা নতুন করে কলেজ বানানো হয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে। নানাওয়াড়া বিল্ডিংস। আচ্ছা, নানা মানে পেশোয়া। ওপর থেকে গোটা চত্বরের বিভিন্ন অংশ বেশ ভালো লাগছে দেখতে, সবুজে সবুজ। আর তার মাঝখানে রয়েছে বিভিন্ন প্রস্তরের স্থাপত্যের ভিত। আসুন পায়ে পায়ে এই ওপরটাও ঘুরে নেওয়া যাক। এটা জলাধার বা স্নানাগার, বোধহয় পিলার দিয়ে ঘেরা ছিল। ওই যে চারপাশে গোল গোল গর্ত রয়েছে। এখানে এসে তো ঝকঝকে সবুজ দেখে চোখ বড় আরাম পাচ্ছে। এই ইট কাঠ পাথরেও যে প্রাণ আছে, গল্প আছে, তার নিশানা যেন। এটা চিমনি মতো রয়েছে, মনে হয় নিচে কি রান্নাঘর ছিল। এটা হচ্ছে উত্তর দিক, যেদিক দিয়ে আমরা ঢুকেছি। কয়েকটা সিঁড়ি উঠে আমরা চলে এলাম একটা কাঠের তৈরি হলে। ছিমছাম কিন্তু খুব সুন্দর। মূল দরজার ঠিক ওপরের বারান্দাটা একটু কমজোরি হয়ে পড়েছে। সামনে পেশোয়া প্রথম বাজিরাওয়ের স্ট্যাচু। নিচে নেমে এলাম, আশেপাশে ঘুরে আন্দাজ নেওয়ার চেষ্টা করলাম, অনুভব করার চেষ্টা করলাম ইতিহাসের কালের। প্রাচীন গাছ, তার উপর বটবৃক্ষ। ইতিহাস তখন আর কোনো কাজ করে না, দেবতা স্থাপন হয়ে যায়, কানাকড়ি পড়েও যায়। এখন শনিবারওয়াড়া থেকে বেরিয়ে যাচ্ছি, কাছাকাছি হেঁটেই 5-7 মিনিট লাগবে লালমহল। ওই লালমহলটা দেখে নিই, তারপর গণেশ মন্দির যেতেও পারি। ঠিক আছে, তাহলে আমরা এবার দরজা দিয়ে বেরিয়ে যাই। সেই একই দরজা দিয়ে বেরিয়ে এলাম। আমার শনিবারওয়াড়া ভিজিট এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে উৎসাহিত করবেন, আর সাবস্ক্রাইব করে না থাকলে করে নেবেন। ভালো থাকবেন,
আবার দেখা হবে, কথা হবে, গল্প হবে। ধন্যবাদ।